দিকে এডিসিতে মঠার তিপ্রা মঠার প্রশাসন এরাও প্রায় 1 বছর রয়ে গেল। দুইটা প্রশাসন সমান্তরালভাবে ত্রিপুরা রাজ্যের উন্নয়নে গরিব অংশের মানুষের কল্যাণে যারা শপথ গ্রহণ করে কাজ করবে বলে এরা নির্বাচিত হয়েছেন। আজকে এরা নির্বাচিত হওয়ার পর এরা কিন্তু মানুষের দুঃখ দুর্দশা মানুষের দুর্ভোগ এগুলা লাঘব করার জন্য এরা আদৌ সিদ্ধান্ত নিতেছেন কিনা এটা কিন্তু জনগণ উপলব্ধি করতে পারতেছেন না। আজকের এই দিনটা কমরেড অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ঐতিহাসিক দিন। একদিকে 25শে বৈশাখ কবিগুরু রবীন্দ্রনাথের 162তম জন্মদিবস। এটা অত্যন্ত ধুমধাম করেই প্রতি বছর প্রতিপালন করা হয়। এখন তো যে সরকার আছে এই সরকার তার জন্মজয়ন্তী উৎসব পালন করে কিনা সেটা আমরা জানি না, কিন্তু বিগত বামফ্রন্ট সরকারের আমলে আমরা দেখতাম আজকের এই দিনটা সর্বত্র একটা উৎসবের মতো মেজাজ থাকতো এবং আনন্দ উৎসবের আবৃত্তি অনুষ্ঠানের মধ্যে দিয়েই আজকের এই দিনটা উদযাপন করা হতো। আর তার সঙ্গে আরেকটা বিষয় আজকের দিনটাতে অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেটা হইল ফাঁসিবাদের বিরুদ্ধে আমাদের কমিউনিস্টদের অর্থাৎ সোভিয়েত ইউনিয়নের বিজয় দিবস। আপনারা সবাই জানেন জার্মানির হিটলারের নাৎসি সৈন্যবাহিনীর পরাজয় কিন্তু আজকে গতকালকে এরা আত্মসমর্পণ করে সোভিয়েত ইউনিয়নের লাল ফোর্সের কাছে, এবং আজকে এই দিনটা ঐতিহাসিকভাবে বিজয় দিবস হিসেবে সর্বত্র উদযাপিত হয়, প্রতিপালন হয়। এবং এটা আমরা এর জন্য করি যে সন্ত্রাস, স্বৈরাচারিতা এবং যারা ফ্যাসিবাদী কায়দায় অর্থাৎ মারধর করে, আক্রমণ করে, জোর জবরদস্তি করে যারা শাসন ব্যবস্থা কায়েম করতে চায় তাদের বিরুদ্ধে, যারা আমরা সমাজতন্ত্রে বিশ্বাস করি, সাম্যে বিশ্বাস করি, সকলের সমান অধিকারকেই আমরা যারা গুরুত্ব দিই, আমাদের জন্য কিন্তু আজকের এই দিনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ দিবস। আপনারা আমাদের প্রধান বক্তার কাছ থেকে মূল্যবান আলোচনা শুনছিলেন। ওনার আলোচনার মধ্য দিয়ে আমাদের আগামী দিনের কাজ সম্পর্কে, করণীয় সম্পর্কে যেমন আলোচনা করেছেন, অন্যদিকে বর্তমান সরকারের একদিকে রাজ্যে বিজেপি এবং আইপিএফটির সরকার, অন্যদিকে এডিসিতে তিপ্রা মঠার প্রশাসন এরাও প্রায় 1 বছর রয়ে গেল। দুইটা প্রশাসন সমান্তরালভাবে ত্রিপুরা রাজ্যের উন্নয়নে গরিব অংশের মানুষের কল্যাণে যারা শপথ গ্রহণ করে কাজ করবে বলে এরা নির্বাচিত হয়েছেন। আজকে এরা নির্বাচিত হওয়ার পর এরা কিন্তু মানুষের দুঃখ দুর্দশা মানুষের দুর্ভোগ এগুলা লাঘব করার জন্য এরা আদৌ সিদ্ধান্ত নিতেছেন কিনা এটা কিন্তু জনগণ উপলব্ধি করতে পারতেছেন না। উল্টো মানুষ এখন নাজেহাল হইয়া এরা আত্মহত্যা করতে চাইতেছে, মারা যাইতেছে, ও কোথাও না খাইয়া রাস্তার পাশে ময়রা পইরা আছে। প্রত্যেক দিন দেখবেন পত্রপত্রিকা খুললেই কোথাও আত্মহত্যার খবর, কোথাও পিটিয়া মাইরা ফেলার খবর, কোথাও আগুন লাগাইয়া দেওয়ার খবর, এই সমস্ত খবরই প্রতিদিন পত্রপত্রিকায় বের হয়। আমাদের ত্রিপুরা রাজ্যের রাজনৈতিক যা অবস্থা এটা ভারতবর্ষের হাতে গোনা কয়েকটা রাজ্যের মধ্যে আমাদের ত্রিপুরা রাজ্যে এখন চলে আইছে, যে রাজ্যে প্রতিদিন মহিলাদের শ্লীলতাহানি হয়, ধর্ষণ হয়, ঘর পুড়াইয়া দেওয়া হয়, জোর জবরদস্তি করে সম্পদ লুটপাট হয়, মানুষের কাজ খাদ্যের অধিকার জোর জবরদস্তি করে ছিনিয়ে নেওয়া হয়। আপনারা কইলে হয়তো বুঝবেন, আজকে সকালবেলা আমার এখানে একজন ভদ্রমহিলা আইছিলেন, মিলনবালা সোম, আমাদের মিহির সোমের স্ত্রী, প্রয়াত মিহির সোম আপনারা জানেন নতুন বাজার পার্টির লোকাল কমিটির সেক্রেটারি ছিলেন। তাকুমবাড়িতে উনি রাবার বাগান করেছেন, সেটা নামে হোক, বেনামে হোক, অন্যের নামে হোক, আত্মীয় স্বজনের নামে হোক। রাবার বাগান করার পর উনি যখন মারা যান, ওনার মারা যাওয়ার পরে এখন দেখা যাইতেছে
এই রাবার বাগান কে কতখানি দখল করতে পারবো তার উপরে কম্পিটিশন চলছে। গত 2 দিন আগে ওনার রাবার বাগানের ভেতরে যে 2টা ঘর ছিল, মেশিন লাগানোর বিল্ডিং ঘর, টিনের ছাউনি দেওয়া ঘর, দেখা গেল যতনবাড়ির বিজেপির এক নেতা ডজার লাগাইয়া ট্রিপাল লাগাইয়া ওই ঘরগুলা রাত্রিবেলা ভাঙ্গা নিয়া অবৈধভাবে অন্যের কাছে নিয়ে বিক্রি করে দিচ্ছে। একজনের সম্পত্তিতে থাকা জিনিসপত্র আরেকজন রাত্রিবেলায় চুরের মতো ডাকাতি করে জিনিসপত্র নিয়ে বিক্রি করে দেয়, তার কোনো বিচার নাই। কিছুদিন আগে দেখলেন পত্রিকায়, গতকালকেও দেখলাম একটা আগরতলা চারিপাড়াতে, আগরতলাতে কুদ হইতেছে এগুলা, চারিপাড়াতে জায়গা কিনতে গেছে, জায়গা কিনতে বাধা পাইছে, ওইখানে জায়গা কিনতে গিয়ে না তারা জায়গা বেশ বিক্রি করবো না, কেন জায়গা কিনবো তার অজুহাত দেখাইয়া রাত্রিবেলা গিয়া ঘরের মধ্যে আগুন লাগাইয়া দিল। 2 দিন আগে এক মহিলার মাথার মধ্যে পিস্তল ধরাইয়া বিজেপির নেতা কইতেছে তোমার মায়েরে আইনা দাও, নাইলে তোমার 15 বছরের পোলারে আগুনের মধ্যে পুরাইয়া লাগবে। এই ঘটনাগুলা ত্রিপুরা রাজ্যে যে এখন হইতেছে, এগুলা ভয়ানক ঘটনা। যারা পত্র পত্রিকা দেখেন, যারা সোশ্যাল মিডিয়ার সঙ্গে জড়িত আছেন, আপনারা হয়তো দেখতেছেন, এগুলা ভাবার মতো ঘটনা না। আজকে যেটা আমাদের প্রধান বক্তা যিনি আলোচনা করছিলেন, আমাদের শ্রদ্ধেয় কমরেড রাধাদা, এটা আলোচনার মধ্যে আলোচনা না। হয়তো আমাদের করবুকে এই ঘটনাগুলা একেবারে প্রত্যক্ষভাবে হইতেছে না দেখে আমরা ভাবতে পারতাছি না, কিন্তু আমাদের করবুকে যে হইতেছে না এরকম না। আপনার আমার আত্মীয় স্বজনের কার পোলা কোন সময় হিরোইন খাইয়া, কি বলে, ব্রাউন সুগার খাইয়া, গাঁজা খাইয়া রাস্তার মধ্যে পইরা রইছে, বাগানে পইরা রইছে, পুলিশে ধরে নিয়ে গেছে, তার কিন্তু গ্যারান্টি আমরাও এখন আর দিতে পারি না। বিপ্লব দেব নেশামুক্ত ত্রিপুরার কথা কয়, এখনো কয় নেশামুক্ত ত্রিপুরার কথা, অথচ ভাবতে পারেননি আমাদের করবুকের মতো জায়গায় ব্রাউন সুগার, হিরোইন, কোকেন এগুলা আইয়ে ধরা পড়ে, আমাদের ঘরের ছেলে মেয়েরা খায়। ভাবতে পারেন যদি টাকা না দেয়, ঘরের জিনিস নিয়ে বিক্রি করে, চুরি করে। এখানকার প্রচুর ছেলে মেয়ে শিলচরে, আমবাসাতে, কোয়াইতে, ওই ডিটেনশন সেন্টারে, চিকিৎসা কেন্দ্রে তাদেরকে নিয়ে চিকিৎসা করার গার্জিয়ানরা চিকিৎসা করাইতে বাধ্য হইতেছে, চুরি চুরি লুকাইয়া লুকাইয়া। কেন? মানুষে জানলে কইব এমুকের ছেলে, এমুকের মেয়া ওই ড্রাগস খাইয়া ধরা পড়ছে, এই তারে এখন সুস্থ করার লাগে চিকিৎসা করার লাগতেছে। এই ঘটনাগুলা আমাদের জন্য অভিশপ্ত। এগুলা হয়তো আগামী দিন এক একটা ইতিহাস হইব, কিন্তু আমাদের বর্তমান যে প্রজন্ম, আমরা যারা গার্জিয়ানরা, আমাদের কিন্তু ওই বিষয়গুলো নিয়ে ভাবনা চিন্তা করতে হবে। কি কারণ? পারিপার্শ্বিকতা, অর্থাৎ পরিবেশ তৈরি করা হইতেছে এইভাবে যাতে এলাকার যুবক যুবতীরা এরা যাতে তাদের কর্মসংস্থানের দাবি করতে না পারে। এই যে বিএ পাস, এমএ পাস ছেলে, ভাবা যায়নি আমাদের করবুকের মতো এলাকাতে, করবুকের মতো এলাকাতে যদি আমরা আমাদের 700-750 যদি বিএ পাস করা ছেলে, প্রায় 200 জনের মতো এমএ পাস করা ছেলে বেকার বসে থাকতে হয়, কোনো গার্জিয়ান কোনো কথা কয় না। আমাদের বামফ্রন্ট সরকার থাকার সময় তো চাকরির লেগে দিনে 10-12 জন গার্জিয়ান যোগাযোগ করে, কথাবার্তা কয়, ইন্টারভিউ ফেস করতে যায় ছেলে মেয়েরা। কিন্তু আজকে কয়জন ছেলে মেয়ে ইন্টারভিউ দিতে যায়? কয়জন গার্জিয়ান পোলা মেয়ের লেগে চাকরির কথা কয়? কারণ এখন চাকরির কথা কওয়ানোর সুযোগ নাই। এখন কোনো গার্জিয়ান চাকরি খুঁজে না, কোনো গার্জিয়ান চাকরি খুঁজে না। তাইলে আপনাদের ছেলে মেয়েদের কেন পড়াশোনা করাইতেছেন? কেন ডাক্তার, ইঞ্জিনিয়ার, বিএ, এমএ, কেন মাধ্যমিক 12-এ পড়াশোনা করাইতেছেন? লক্ষ লক্ষ টাকা খরচ কইরা ছেলে মেয়েরা আগামী দিন ড্রাগস খাইবো, হিরোইন খাইবো, সুগার খাইবো, ব্রাউন সুগার খাইবো, গাঁজা খাইবো, আর নাইলে পাস কইরা বিএ পাস, এমএ পাস, ডাক্তার, ইঞ্জিনিয়ার হইয়া বেকার হইয়া ঘরে বইয়া থাকবো। এটার জন্য, এটার লেগে নিয়ে আপনারা আপনাদের ছেলে মেয়েরা পড়াইতেছেন। বামফ্রন্টের আমলে চাকরি কথা কইতে আপনাদের মুখে কথার অভাব হয় না, কিন্তু এখন চাকরি খুঁজতে আপনাদের বই কিসের? আপনাদের ঘরের ছেলে মেয়েরা চাকরি পাইতেছে না, অথচ রাস্তাতে আপনারা নামবেন না, কথা কইবেন না। এটা কি করে হয়? গণমুক্তি পরিষদ এটাই সাহস যোগানোর জন্য আপনাদের দিচ্ছে
যে আমাদের কাজ খাদ্যের দাবিতে, আমাদের ভাষার দাবিতে, ভাষার সম্মানের দাবিতে এবং এডিসি এলাকার আমরা যারা বসবাস করি আমাদের অধিক ক্ষমতায়ন, অধিক সুযোগ সুবিধার জন্য এই যে 125তম সংবিধান সংশোধনী যেটা আমাদের প্রধান বক্তব্য কইতেছিলেন, আপনারা অনেকে বুঝছেন কিনা জানি না, অনেকে তো ঘুমাই আছেন দেখলাম, হয়তো মেঘলা আকাশ, উপরে পাখা। আমরা সুযোগে যতটা কথাই আমরা শোনার সুযোগ পাইলাম, এই কথাগুলা মানুষের কাছে আমাদের নিয়ে যাইতে দিব। কারণটা হইল আগামী 11 তারিখ আমাদের আগরতলা রাজভবন অভিযান। ওই রাজভবন অভিযানে আমাদের করবুক থেকে 150 জনের কোটা দেওয়া হয়েছে, 350 জনের কোটা দেওয়া হয়েছে। 11 জুন 11 তারিখ এই যে 350 জন কোটা আমরা ঠিক করলাম প্রস্তাব আকারে, যে আমরা শিলাছড়ি, গোড়াকাপা, করবুক, জলেয়া এবং করবুক উত্তর, সম্ভব হলে করবুক উত্তর, আমরা এই 5টা লোকাল কমিটি, 5টা বাস, বাদ বাকি যতনবাড়ি পশ্চিম এবং চেলাগাং, তারা ছোট গাড়ি 2টা হোক 3টা হোক আমরা যাওয়ার উদ্যোগ নেব। আলোচনা করতে হইব এবং এটারই সার্বিকভাবে চূড়ান্ত রূপ দিতে হইব সিদ্ধান্ত করে। কোন জায়গা থেকে কতজন যাইব, গেলে তো গাড়ির কুলানের কথা না, গাড়ি আরো বেশি লাগানোর কথা। কিন্তু তারপরেও প্রতিটা বাসে যদি আমরা 50 জন করে ধরি, 5টা বাসে 250 জন, আর 6টা ছোট গাড়িতে যদি আমরা 15 জন করে ধরি, 6 15 90 জন, তাইলে আমরা প্রায় 350 জনের মতো লোক নিয়ে যেতে পারবো। কিন্তু একটু আগানো যাইতে পারে, আমি দেখি। আমরা যেহেতু কনভেনশন আমরা করবো এলসি ওয়াইজ, আপনারা এলসি ওয়াইজ অঞ্চল ভিত্তিক টার্গেট, এই যে কনভেনশনের তারিখ আপনারা শুনছেন তো, অঞ্চল ভিত্তিক কনভেনশনের তারিখ গোড়াকাপা, শিলাছড়ি এবং করবুক উত্তর 12 তারিখ হইব। টাইমটা আপনারা কথা সময় নিয়ে একটু আপনারা কনফিউশন করেছিলেন, সময়টা নিয়ে ঠিক করবেন। বাদ বাকি 13 তারিখ যতনবাড়ি অঞ্চল, 14 তারিখটা হইব করবুক এবং জলাইয়া অঞ্চল, 15 তারিখ হইব চেলাগাং এবং যতনবাড়ি পশ্চিম। সময় ঠিক করে নিয়ে কনভেনশনে টিওএফ এবং জিএমপি এই 2টা সংগঠনের সমস্ত কর্মী নেতৃত্ব, পাশাপাশি না, প্রত্যেকটা পাড়ার থেকে যাতে 2 জন 3 জন করে থাকে, যুবক 2 জন, বয়স্ক 2 জন, যুবক 2 জন, বয়স্ক 2 জন করে, এইভাবে প্রত্যেকটা পাড়ার থেকেই যাতে কাভার হয়, সেইভাবে লক্ষ্য রেখা আজকে যারা আপনারা আইলেন, আপনাদের অনুরোধ করবো আপনারা সেইভাবে পরিকল্পনা নেবেন। পরিকল্পনা নিয়ে অঞ্চল ভিত্তিক এই যে কনভেনশন আলোচনা সভা থেকে আমরা প্রথমে 1 নম্বর সিদ্ধান্ত নিব, এটা হইলো বাড়ি বাড়ি গিয়া সভ্যপদ কালেকশন। আমরা আগামী 30 তারিখের মধ্যেই মেম্বারশিপ অর্থাৎ সভ্যপদ সংগ্রহ অভিযান শেষ করতে চাই, যার জন্য দায়িত্ব দেওয়া হয়েছে কেন্দ্রীয় কমিটির সদস্য। আমরা এখানে করবুকে যে 4 জন আমরা আছি, এই 4 জন আমরা আমাদের লোকাল গুলাতে দায়বদ্ধ থাকবো। অর্থাৎ লোকাল এলাকাতে যত মেম্বারশিপ ধরা আছে, যত পরিবার ধরা আছে, সব পরিবারের কাছে সব মেম্বারশিপ আমাদের নিয়ে পৌঁছাইতে হইব। কিভাবে পৌঁছাবো, কয়টা গ্রুপে পৌঁছাইবো, কোন গ্রুপে কারা কারা থাকবো, এটা পরিকল্পনা নেওয়াটাই আমাদের প্রথম কাজ। 2 নম্বর কাজ হইব বাড়ি বাড়ি যাওয়ার ক্ষেত্রে এই যে আগামী 11 জুন 11 তারিখ, যে আগামী মাসের 11 তারিখ যে আমাদের আগরতলার অভিযান, এইটা যেমন আমাদের সামনে থাকবো, তার সঙ্গে থাকবো আগামী 1 এবং 2 তারিখ। আমরা এটা আগে কথা কইছিলাম 25 এবং 26, 25-26 তারিখ আমরা পিছিয়ে দিতেছি। এটা আগামী 1 এবং 2, 1 তারিখ হইব করবুক ব্লক, 2 তারিখ হইব শিলাছড়ি ব্লক। বার ঠিকই থাকতেছে, শুধু তারিখগুলো চেঞ্জ হইতেছে। 1 তারিখ করবুক ব্লক ডেপুটেশন, 2 তারিখ হইব শিলাছড়ি ব্লক ডেপুটেশন। স্থানীয় দাবিতে আমরা মানুষের কাছে এই প্রচারটা 2 নাম্বার দায়িত্ব হিসেবে বাড়ি বাড়ি প্রচারে যাব। ব্লক ডেপুটেশনের জন্য কোন এলাকাতে রাস্তা, বিদ্যুৎ, জল, ভাতা, আইওয়াই ঘর, কি কি সমস্যা আছে যার লোকেলের, ওই সমস্যাগুলা নিয়ে ব্লকে বিডিওর কাছে আমরা ডেপুটেশনে যাব। 1 তারিখ করবুক ব্লক, 2 তারিখ শিলাছড়ি ব্লক। এর সঙ্গে সঙ্গে আমরা তার প্রস্তুতিও নেব 11 তারিখ
আগরতলা যাওয়া, যত বেশি সংখ্যায় যাওয়া যায়। কমরেড, আরেকটা জিনিস আপনাদের কাছে অনুরোধ করবো, যেহেতু এখন সরকারে আমরা নাই, 1 নম্বর মনে রাখতে হবে, 2 নম্বর হলো সংগঠনটাকে শক্তিশালী করার লেগা, আমাদের সংগ্রামী মেজাজটাকে আরো উন্নত পদের দিকে নিয়ে যাওয়ার লেগা মনে রাখবেন 11 তারিখ যে আগরতলার জমায়েতে আমরা যাবো, এই জমায়েতে কোনো সাবসিডি, কোনো ডিসকাউন্ট, কোনো রকম ছাড় এগুলা আশা না করেই আমরা যদি নিজেদের পকেট থেকে 100 টাকা হোক, 150 টাকা হোক, 200 টাকা হোক, যাই গাড়ি ভাড়া লাগে 1-200 টাকা ওই দিন দরকার লাগলে নিজে এক বেলা একটু কম খাইয়া হইলো ওই গাড়ি ভাড়াটা ম্যানেজ কইরা আগরতলার অভিযানে যাতে আমরা অংশগ্রহণ করতে পারি সেই রকম পরিকল্পনা নিয়ে রাখবেন। পার্টির থেকে গাড়ি ভাড়া দিলে, জিএমপি থেকে গাড়ি ভাড়া দিলে আগরতলা যাবো নাহলে যেতাম না, এরকম ভাবনা আমাদের ছেড়ে দিতে হবে আস্তে আস্তে। কারণ সামনে আরো বড় লড়াই। এই 11 তারিখ এই আগরতলা জমায়েতের মধ্যে দিয়ে আমরা প্রথম স্টেপটা সারা রাজ্যেই ছড়াইয়া দিতে চাই, বার্তাটা ছড়াইয়া দিতে চাই যে সামনে বিধানসভা নির্বাচন, এই নির্বাচনে আমাদের উপজাতি গণমুক্তি পরিষদ আরো সুদৃঢ় শক্তিশালী লড়াইয়ে নামতে চাইতেছে। সেই জায়গায় আমাদের করবুক মহকুমার এই যে 350 কোটা এটা আরো বেশি হোক। আপনারা সেই চেষ্টা নিয়ে বাড়ি বাড়ি প্রচারে আপনারা যাইবেন, আরো বেশি মানুষকে অংশগ্রহণ করাইবেন। এই কর্মসূচির আবেদন, এই কর্মসূচির অনুরোধ আপনারা সকলের প্রতিপালন করবেন।